দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা 2026 সালের পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষার্থী। হ্যাঁ, তাই তোমাদের 2026 সালের যে মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। মাধ্যমিক গণিত 2017 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং অধ্যায় হচ্ছে 2 এবং 6, অর্থাৎ 2 এবং 6 মিলে হ্যাঁ এই প্রশ্নটি আসে। আজকের সমাধান গণিত 5 দাগ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রশ্নে যে 5 দাগ নম্বর হিসেবে আসে, সেই 5 দাগে দুটো অঙ্ক আসে, একটা অঙ্ক করতে হয়। প্রতিটি অঙ্কের মার্ক হচ্ছে 5। 2025 থেকে 2017 সালে 5 মার্কের প্রশ্ন মোট হচ্ছে 17টি। হ্যাঁ, আমি এই 17টি প্রশ্নেরই পূর্ণাঙ্গ সমাধান দেখাবো। আশা করি এই 17টি প্রশ্নটা তোমরা যদি ভালো করে বুঝো, তাহলে নিজেরাই তোমরা গণিত সাজেশন তৈরি করতে পারবে এবং 5 মার্ক 100% নিশ্চিত করতে পারবে। 5 মার্ক কমন পড়বেই। যাই হোক, আমি তোমাদের যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তাদের বলবো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। কারণ তাতে কি হবে, তোমরা যদি সাবস্ক্রাইব বেশি বেশি করো, তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিও করার উদ্বুদ্ধ, ভিডিও করতে আরও বেশি বেশি উদ্বুদ্ধ হব, যাতে আরও সুন্দর করে তোমরা তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি। যাই হোক, আজকে চ্যাপ্টার 2 সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট, এবং চ্যাপ্টার 6 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। চ্যাপ্টার 2 আর 6, অধ্যায় 2 কষে দেখি 6.1 এবং 6.2। সাজেশন 2-6 চ্যাপ্টার। যাই হোক, মাধ্যমিক পরীক্ষার্থী বা মাধ্যমিক পরীক্ষা 2026। হ্যাঁ, তাই মাধ্যমিক পরীক্ষা 2026-এর এই 25-এ যে প্রশ্নটা এসেছে, সেই প্রশ্নটা তোমরা যদি একটু ভালো করে দেখো, 1, 2, 3, 4 প্রশ্নগুলো উত্তর, প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই মনোযোগী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজন বোধে গণনা বা চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে। কোনো প্রকার সারণী বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না। গণনার প্রয়োজনে পাইয়ের আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। গ্রাফ পেপারে প্রশ্নপত্রের সাথেই দেওয়া হবে। এটাই হচ্ছে তোমার এখানে ইনস্ট্রাকশন। যাই হোক, সরল সুদ কষার যে সূত্রগুলি, সেটা আমরা এক নজর দেখে আসি। এই সুদ কষা, সুদ, আসল, সববৃদ্ধিমূল, এটা অধ্যায় বাই অধ্যায় যখন আমি করিয়েছি, সেই সূত্রগুলি তোমরা কিন্তু ক্লিয়ার দেখতে পেয়েছো। তারপরে একটু মনে করিয়ে দিই, আমি ডিটেলস এখানে বলবো না। এবার চক্রবৃদ্ধি সুদের যে প্রয়োজনীয় সূত্র, সেই সূত্রগুলি আমি সূত্র 1, সূত্র 2, সূত্র 3, এভাবে সূত্র 4, সূত্র 6, 5 দিয়ে টোটালি এই সূত্রগুলি তোমরা আগে থেকে শিখেছো। যাই হোক, এখন আমরা সরাসরি যাব আলোচনা পর্বে, সমাধান পর্বে আজকের। দেখো, মাধ্যমিক পরীক্ষা 2025-এর প্রশ্ন এটা, অর্থাৎ দেখো এখানে 5 নম্বর, এই যে দেখছো তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 নম্বর আছে, দুটো প্রশ্ন, যে কোনো একটা উত্তর করতে হবে। এরপরে যদি মাধ্যমিক, আমি যদি এটার উত্তর দেখাই, কোনো যৌথ ব্যবসায় সমর ও মহিমের প্রত্যেকের মূলধন 20,000 টাকা, 6 মাস পর সমর আরও 5,000 টাকা দিল, কিন্তু মহিম 5,000 টাকা তুলে নিল। যদি বৎসরান্তে 30,000 টাকা লাভ হয়ে থাকে, তবে তাদের প্রত্যেকের লভ্যাংশ নির্ণয় করো। 1 মাস হিসাবে সমর ও মহিমের মূলধনের অনুপাত, যদি 1 মাসের হিসাবে বলি, তাহলে সমর 20,000 টাকা 6 মাস খেটেছে, আবার পরে যে 6 মাস, সেটা 20,000 প্লাস 5,000 যেহেতু অ্যাড হয়েছে, সেটা 6 মাস খেটেছে। অনুপাত মহিমের যদি বলি, 20,000 6 মাস প্লাস 20,000 থেকে আবার 5,000 উঠিয়ে নিয়েছে, সেটা 6 মাস। তাইলে দেখা যাচ্ছে সমরের মহিমের টোটাল মাস হিসেবে যে আমরা গুণ করে যোগ করব, সেটা হচ্ছে 2,70,000, আর এটা হচ্ছে 2,10,17 অনুপাতে শূন্যগুলি উঠে দিলে 27/21 আসে, 9:7। বৎসরান্তে 32,000 টাকা লাভ হলে সমরের লভ্যাংশ হবে কত? 32,000 গুণ উপরে 9 আর নিচে হচ্ছে দুটি অনুপাতের যোগফল, 9 + 7 16, 16 দুগুণ 32 কাটাকাটি, অর্থাৎ 16 দুগুণ 32 আর 3টা শূন্য, তো 2,000, 2,000-এর সাথে যদি আমি 9 গুণ করি, তাহলে 18,000 হবে। তাইলে সমরের লভ্যাংশ হবে 18,000, আর মহিমের লভ্যাংশ 32,000 গুণ 7/16, এখানেও যদি করি 14,000 লাভ হবে। তাইলে সমরের লভ্যাংশ এবং মহিমের লভ্যাংশের পরিমাণ হচ্ছে কত? 18,000 আর 14,000। আশা করি বুঝতে পেরেছো। এরপর 5-এর 2,
21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয়, সেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। তাহলে ধরি প্রথম অংশ অর্থাৎ x টাকা, দ্বিতীয় অংশ 21,860 টাকা, তাইলে মাইনাস এক্স। তাহলে প্রথম অংশ x টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, এটা কি সূত্র? P1+r/100^n। এই সূত্র হচ্ছে, সেই সূত্র অনুসারে আমরা যদি এখানে ক্যালকুলেশন করে দেখি, এটা কাটাকাটি করলে 5×20=100 এরকম 20 আসে, ঠিক আছে? সেই 20টা এখানে লিখে দেওয়া হয়েছে। তো 21/20 × x⁴ এভাবে আসছে। তারপরে দ্বিতীয় অংশে আবার 5 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি হচ্ছে যে P × 1+r/100^n। এই সূত্র বসিয়ে এখানে মানটা বসানোর পরে ক্যালকুলেশন এভাবে আসছে, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী এইটার যে আমাদের সমূল চক্রবৃদ্ধি আর এটার যে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, দুটো সমান বলেছে, তো সেখান থেকে সমান হয়, তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আসলে কি মানটা পেয়ে যাব। তাহলে 21/20, এটা দুই পাশে যদি কেটে দেই, তাহলে এখানে কিউব আছে, এখানে 5 আছে, তাহলে একটা স্কোয়ার থেকে যায়, তাহলে সেই স্কোয়ারটা আসলে এই যে ডান পাশে, ঠিক আছে? তারপরে আমরা নর্মালি কি করলাম, 21-এর বর্গ 441, 20-র বর্গ হচ্ছে 400, তাহলে x = এই মানটা পেয়ে গেলাম। পরে নর্মালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এখানে কি থাকে, অংশ দুটি, একটা x = 11,466, আর বাকি অংশ যেটা সেটা যদি আমি এখানে বিয়োগ করলে যেটা আসে 10,400 টাকা। এভাবে তোমাদের দুটো মান আসবে। যাই হোক, এটা হচ্ছে 2025 সালের প্রশ্ন। এই তো কয়দিন আগে যে পরীক্ষাটা হলো। এরপরে 2024 সালের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটো প্রশ্ন আছে। তাহলে 2024 সালের প্রশ্ন যদি আমরা দেখি, গোবিন্দপুর কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো। তাহলে আমরা যদি উত্তরটা দেখি, তার আগে সমাধান ধরি। গোবিন্দপুর ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, ঠিক আছে? ওকে, পোস্ট অফিসে জমা রেখেছিলেন তোমার বাকি যেটা 5 লাখ থেকে বাকি x বাদ। তাহলে ব্যাংকের ক্ষেত্রে আসল পি এবং সুদের হার আর এবং টি হচ্ছে 1 বছর। তাইলে আমরা যদি দেখি, এক্ষেত্রে প্রাপ্ত সুদ PTR/100, সরল সুদ যেটা আর কি, PTR/100 আমি সূত্র দেখিয়েছি, সেখান থেকে 6x/100। পোস্ট অফিসের ক্ষেত্রে পি হচ্ছে 5 লাখ বিয়োগ x টাকা, সময় এভাবে ধরে এটাও প্রাপ্ত সুদ হবে, দেখা যাচ্ছে PTR/100, ঠিক আছে? এরপরে আমরা দুটো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এই মানটা আসে, এই যে 50,000 - x 7.2/100। তাহলে এখানে শর্তানুসারে এই দুটোর যোগফল এই মানটা দেওয়া আছে, কারণ দেখো তো দুটার সুদেই 33,600 টাকা। তাহলে এখান থেকে নর্মালি 100 লসাগু করে বাকি যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন করলে তোমার এক্সের মানটা বেরিয়ে যায়। এভাবে সাইড চেঞ্জ করে করে এক্সের মানটা বেরিয়ে যায় 2 লক্ষ। গোবিন্দপুর ব্যাংকে জমা রেখেছিলেন 2 লক্ষ টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন 5 লক্ষ বিয়োগ 2 লক্ষ, অর্থাৎ 3 লক্ষ টাকা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 3 বছর শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দিবে? তাই 3 বছরের সুদ বিয়োগ আসল, মানে 3 বছরের সুদ আসল সূত্র কি? এই হচ্ছে P1+r/100, 1+5/100, এভাবে করে 3টা গুণ করব। গুণ করে যেটা পাবো 28,938 টাকা। 3 বছর শেষে আমন সুদ আসলে 28,938 টাকা। অর্থাৎ সুদ, এটা যদি ভালো করে লক্ষ্য করো, P × 1+r/100 × 1+r/100 × 1+r/100, অর্থাৎ 3 বার, যেহেতু 3 বছর, এবং আর এর মানটা 3টা ইয়ারে 4, 5 এবং 6। সেভাবে আসলে অঙ্কটা সহজেই ছিল। এরপরে আমরা চলে যাব 2023 নম্বরের পরীক্ষার যে প্রশ্নটা, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6/1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? যদি আমরা উত্তরটা দেখি, ধরি 2 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল 1 জন, তাহলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা হ্রাসের হার 6/1/4%, 424 আর 25 এভাবে আসলো। বর্তমানে ধূমপায়ীর সংখ্যা 22,500 জন। শর্তানুসারে P × 1 - এটা
কি তোমার 25/4 ইন্টু 100, অর্থাৎ সেখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে এখানে এক্সের মানটা চলেছে 25,600, ঠিক আছে। তাহলে 2 বছর পূর্বে ওই শহরে ধূমপাইয়ের সংখ্যা ছিল 25,600। এরপরে আমরা যদি পরের প্রশ্নে যাই, 5-2, একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত 6:4:3। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন, তারপর 8 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পায়? 3 বন্ধুর মূলধন অনুপাত 6:4:3। মনে করি প্রথম বন্ধু 6x টাকা, দ্বিতীয় বন্ধু 4x টাকা এবং তৃতীয় বন্ধু 3x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেন। তাহলে x = একটি অনুপাতিক ধ্রুবক। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন। প্রথম বন্ধু মোট বিনিয়োগ করেন, যেটা হচ্ছে যে 6x × 4, তারপরে যেহেতু আবার তুলে নিয়েছে সেটা বিয়োগ করে দিয়েছি, তাই 6x - 6x × 1/2 গুণ 8, তাহলে দেখা যাচ্ছে 48x টাকা। দ্বিতীয় বন্ধু মোট বিনিয়োগ করেন 4x × 12, অর্থাৎ 48x টাকা। তৃতীয় বন্ধু মোট বিয়োগ করেন 3x × 12, 36x টাকা। তো 3 বন্ধুর মূলধনের অনুপাত 40x, 48x এবং 36x, অর্থাৎ 4:4:4। তাহলে বছর শেষে মোট লাভ হচ্ছে 61,050 টাকা। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ 4/4 + 4 + 4 আমরা জানি অনুপাতের নিয়ম অনুসারে। তাহলে 22,200 টাকা দ্বিতীয় বন্ধু লভ্যাংশ দিয়ে ক্যালকুলেশন করে এটাও 22,200 টাকা। তৃতীয় বন্ধুর আছে 16,650 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব মাধ্যমিক পরীক্ষা 2022-এর প্রশ্ন। 2022-এর যে প্রশ্নটা সেটা যদি আমরা একটু দেখি, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। আমরা যদি দেখি কোনো, তাহলে আসল প্লাস 7 বছরের সুদ 7,100, আসল প্লাস 4 বছরের সুদ, যদি দুইটা বিয়োগ করি তাহলে দেখা গেছে আমাদের 3 বছরের সুদ অটোমেটিক 900 টাকা বের হয়ে যাবে। 1 বছরের সুদ 900/3, অর্থাৎ 300 টাকা। 4 বছরের সুদ হবে 4 × 300, অর্থাৎ 1200 টাকা। তাইলে আবার 4 বছরের সুদ যদি কত, সুদ আসল যদি 6,200 টাকা, শুধু আসল হবে 1200 বিয়োগ দিলে 5,000 টাকা। তাই আসল 5,000 টাকা সময় 4 বছর, আয় হচ্ছে 1200 টাকা। তাইলে আমার বার্ষিক সুদের হার হবে কত? PTR/100 সমান, এখান থেকে আরটা যদি বের করতে = 1200, তাহলে এখান থেকে আর হচ্ছে 6, অর্থাৎ মূলধন 500 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6%। এরপর আমরা চলে যাই 2 নম্বরে। 3 বন্ধু যথাক্রমে 800, 10,000, 8,000, 10,000 এবং 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কত টাকা? 3 বন্ধুর মূলধনের অনুপাত 8,000 থেকে 8,000 অনুপাত 10,000 অনুপাত 12,000, অর্থাৎ 4:5:6। বছর শেষে তাদের ব্যবসা থেকে লাভ হয় 13,400। সেখান থেকে ব্যাংকের কিস্তি শোধ করা হয় 5,000 টাকা। বাকি টাকা এখান থেকে বিয়োগ করলে 8,400 টাকা। তাহলে এই 8,400 টাকা তাদের মধ্যে মূলধনের অনুপাত ভাগ হয়ে প্রথম বন্ধু যেটা 8,400, এটা ক্যালকুলেশন করলে দেখা যায় 2,240। তারপরে এটা একইভাবে ক্যালকুলেশন করে 2,800 টাকা এবং তৃতীয় বন্ধু 3,360 টাকা। উত্তর লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায় 2,240 টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2,800 টাকা এবং তৃতীয় বন্ধু পায় 3,360 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য কত হবে নির্ণয় করো। এক্ষেত্রে আসল 20,000 টাকা, বার্ষিক বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, এর সময় 2 বছর। তাহলে 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ P × 1 + R/100 p। তাহলে সেখান থেকে আমরা যদি মানটা বসিয়ে দিই, এক এক করে ক্যালকুলেশন করলে সেই মানটা চলে আসবে। দেখা গেছে এখানে স্কোয়ার থাকায় 2 বার লেখা হয়েছে, 2 বার। তারপরে যে ক্যালকুলেট 2,050 টাকা। আবার 20,000 টাকার 5% সুদের হার ও 2 বছরের সরল সুদ PTR/100, সেই সূত্র অনুসারে 2,000 টাকা। তাহলে 5% সুদের হার, একটা হচ্ছে বার্ষিক 5% সুদের হার, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হবে 50 টাকা। উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2020 সনের প্রশ্নে। তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। মেশিনটির বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত? তাহলে ধরি কি মেশিনের বর্তমান মূল্য P 6,000 টাকা, তাহলে মেশিনের মূল্য হ্রাসের হার 10%, এর সমান 3 বছর। ধরো মেশিন 3 বছর পুরে মূল্য হবে, চক্রবৃদ্ধির সুদ পূর্বে যেহেতু মাইনাস হবে, P × 1 - R/100 = A। তাহলে এটাকে আমার এখানে ক্যালকুলেশন করব। তাহলে দেখা যাচ্ছে, অর্থাৎ মেশিন 3 বছর পরে মূল্য এটা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এ সমান
জন আমরা পেয়ে যাচ্ছি 4,300, অর্থাৎ ওই সূত্র বসে ক্যালকুলেশন করলে 3 বছর পরে যে সুদ সেটা পেয়ে যাব। এরপর 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,50,000 এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 তারা কাজের জন্য 2:3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে হিসাব করি। 3 বন্ধুর মূলধনের পরিমাণ এর অনুপাত যেটা হচ্ছে সেখান থেকে অনুপাতটা কাটা গেলাম। তাদের মাসিক আয় এত টাকা, তাহলে লভ্যাংশ 2/5 তারা নিজেদের মধ্যে 3:2 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে আগে লভ্যাংশটা কত? 11,704 টাকা। এটা যদি অনুপাত আকারে করা হয় তাহলে 3 উপরে, নিচে 3 + 2 + 2, এখান থেকে ক্যালকুলেশন করলে 5,016 টাকা। আবার এখানে 2 / 3 + 2 + 2, এখানে 3,344 টাকা এবং দ্বিতীয় কন্ডাক্টর পাবে দেখা যাচ্ছে 3,344 টাকা, অর্থাৎ লাভের বাকি অংশ এত টাকা। ঠিক আছে, এরপর এই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করেন। তাই ড্রাইভার পাবে দেখা গেছে 5,500, কারণ 12/12 + 15 + 11, সে একইভাবে এটা 15 আর এটা হচ্ছে তোমার 11। তাহলে দেখা যাচ্ছে তিনজনে ড্রাইভার মোট পাবে হলো 10,560 টাকা, কন্ডাক্টর কারণ আগে যেটা পেয়েছে তার সাথে এটা যোগ করে টোটাল টাকাটা এটা পাবে। ঠিক আছে, মাসিক এটা মাধ্যমিক পরীক্ষা 2019 সালের প্রশ্ন। এখানেও দুটো প্রশ্ন, প্রতিটা পরীক্ষায় দুটো প্রশ্ন আসে। আর এখন যদি তোমরা এই প্রশ্ন সম্পর্কিত নলেজ থাকে তাহলে আশা করি তোমাদের পরবর্তী যে দিনগুলি আছে সেগুলি তোমরা আরও ভালো করে প্রিপারেশন নিতে পারবে। যাই হোক, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সুদ সমূল চক্রবৃদ্ধি সুদের আসল, তাহলে সুদের হার এটা হচ্ছে আসল, এটা সুদের হার 10%। 6 মাস অন্তর অন্তর যে চক্রবৃদ্ধি সুদের পর্ব, তাহলে এর সমান 1.5 বছর হচ্ছে 3/2। তাহলে 1.5 বছরের চক্রবৃদ্ধি হবে 1 + r / 100 / 2n টাকা। তাহলে এখানে n হচ্ছে 3/2। তাহলে আমার কারণ বছরে 2বার যেহেতু এই কারণে 2n হয়েছে। ঠিক আছে, 6 মাস অন্তর অন্তর। তারপরে এখানে ক্যালকুলেশন করলে 9,261 টাকা, সমূল চক্রবৃদ্ধি 9,261 টাকা। চক্রবৃদ্ধি সুদ হবে সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল, অর্থাৎ এখান থেকে 1,261 টাকা। এরপরে 2 বন্ধু যথাক্রমে 40,000, 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগের, লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 8,800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? 2 বন্ধুর মূলধনের অনুপাত এটা দেওয়া আছে 4 অনুপাত, মোট লাভ x টাকা। এখন তাদের মধ্যে চুক্তি অনুযায়ী প্রথমে তাদের সমান ভাগ করে দিতে হবে, কাজেই লাভের 50% হচ্ছে x × 50 অর্থাৎ x/2। এখন এই x/2 তাদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তো প্রত্যেকে ½ × x/2 অর্থাৎ x/4 টাকা। লাভের বাকি x - x/2 অর্থাৎ x/2 টাকা, এই টাকার মূলধনের অনুপাতে ভাগ হয়। তাহলে এটা যদি ভাগ হয় 4/4 + x × x অর্থাৎ 4x/18। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় বন্ধু পাবে 5x/18। প্রথম বন্ধুর মোট লাভ এই দুটো যোগ করবো, যোগ করলে 17x/36, দ্বিতীয় বন্ধুর মোট লাভ 19x/36। ঠিক আছে, তাহলে এখন এই পার্থক্যটা 800 টাকা। তাই পার্থক্য যদি 800 টাকা হয় তাহলে দেখা যাচ্ছে x এর মান পাওয়া যায় 14,400 টাকা, অর্থাৎ মোট লাভ 14,400 টাকা। তাহলে প্রথম বন্ধু লাভ হবে, এখানে x এর মানটা বসাই দিলে 6,800 টাকা, দ্বিতীয় বন্ধুতেও x এর মানটা বসাই দিলে হয়ে গেল উত্তর। ঠিক আছে, এরপর মাধ্যমিক পরীক্ষা 2018। আমিনুর একটি ব্যাংক থেকে 6,400 টাকা ধার নেয়। যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে টাকায় 2.5 পয়সা হয় তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা যদি দেখি আসল এবং n = 2 বছর, r = পয়সাকে 2.5 / 100 × 100, সুদের হার 2.5%। 2 বছর পর সমিল চক্রবৃদ্ধি সূত্র যেটা p × 1 + r / n, সেখান থেকে ক্যালকুলেশন করলে 67,240 টাকা। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 67,240 টাকা এবং 6,400 টাকা হচ্ছে তার এমনি সুদ। তাহলে বিয়োগ করলে 2 বছর চক্রবৃদ্ধি সুদ হবে 3,240 টাকা। এরপরে হচ্ছে কি ABC 6,000, 8,000 এবং 9,000 টাকা মূলধন নিয়ে কয়েক মাস পর এ আরও 2,000 টাকা ব্যবসায় লগ্নি করে বছর শেষে মোট 30,000 টাকা লাভ হলো এবং C 10,800 টাকা লভ্যাংশ পেল। তাহলে এ কখন আরও 3,000 টাকা লগ্নি করলো? ধরি ব্যবসা শুরুর x মাস পরে এ আরও 3,000 টাকা লগ্নি করে। তাহলে ABC মূলধন অনুপাত এটা যোগ এটা যোগ এটা, অর্থাৎ এরকম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 6,000x, 9,000x, তারপরে
অনুপাত করে করে যদি আমরা দেখি তাহলে এরকম একটা অনুপাত আসে। তো অনুপাত এই দুটো অনুসারে যদি এভাবে লেখা যায়, ঠিক আছে, কারণ এখানে আরও শূন্য শূন্য কমিয়ে দিলাম দুটোর মধ্যে। তাহলে প্রশ্ন মতে প্রশ্নানুসারে 36 ডিভাইডেড এটা ইন্টু 30,000 সমান 10,800। সেখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান 4 আসে, অর্থাৎ ব্যবসা শুরু 4 মাস পর এই ব্যবসায় 3,000 টাকা লগ্নি করে। হ্যাঁ, এরপরে আমাদের 2017 বার্ষিক 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হার 80 টাকা হবে। ধরি বার্ষিক 4% সুদে হার x টাকা, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ 80 টাকা হবে। তাই বার্ষিক 4% হার সুদে x টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ চক্রবৃদ্ধি সুদ হচ্ছে p ইন্টু 1 প্লাস r ডিভাইডেড n মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 51x ডিভাইডেড 625 বার্ষিক 4% হার, হ্যাঁ সুদে x টাকার 2 বছরের সরল সুদ হবে 2x/25। তাহলে প্রশ্ন এটার পার্থক্য 80 টাকা, তাহলে এখান থেকে অনায়াসে x এর মান হবে 50,000 টাকা, ঠিক আছে। এরপরে আমাদের 2 নম্বর, হ্যাঁ ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। AB থেকে 20,000 টাকা বেশি দিয়ে লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। ধরি সি এর মূলধনের পরিমাণ x টাকা, বি এর মূলধনের পরিমাণ x প্লাস 2,000 টাকা, এর মূলধনের পরিমাণ x প্লাস 2,000 প্লাস 20,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে যেটা হয় x প্লাস 40,000 টাকা। হ্যাঁ, তাহলে x প্লাস 40,000 সব যোগ করে 18,000। তো এখান থেকে এক্সের মানটা আমরা ক্যালকুলেশন করবো সাইড চেঞ্জ করে করে। তাহলে দেখা যাচ্ছে এক্সের মান 40,000 আসে, ঠিক আছে। এবিসি এর মূলধন অনুপাত, তাহলে এক্সের মানটা বসিয়ে দিলে 4:3:2 আসে। এর লভ্যাংশ হবে এই যে 4 ডিভাইডেড 4 প্লাস 3 প্লাস 2, এখান থেকে ক্যালকুলেশন করলে 4,800, 3,600 এবং 2,400। এর লাভের পরিমাণ 4,800, বি এর লাভের পরিমাণ 3,600 এবং সি এর লাভের পরিমাণ 2,400 টাকা। এই হচ্ছে তোমার টোটাল যে 2017 থেকে 2025 পর্যন্ত। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে, আমি যদি একটু স্পিডে বলেছি যাতে অনেকটা সময় না লাগে। যাই হোক, তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।